হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা ক্লাস 12 এর ম্যাথের প্রবলেম সলভ করছিলাম। আমাদের চলছিল ভেক্টর বীজগণিত চ্যাপ্টার। ভেক্টর চ্যাপ্টার শুরু করেছি আমরা ফার্স্ট প্রশ্নমালা 1, যেটা ভেক্টর বীজগণিত আছে। ভেক্টর বীজগণিত এর উপর আমরা অনেক ক্লাস করে নিয়েছি। আজকের ক্লাস হলেই দীর্ঘ যতগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে যাবে। টোটাল অনুশীলনীটাই কমপ্লিট হবে, ঠিক আছে। এছাড়া ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে প্লেলিস্টে গিয়ে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে, ঠিক আছে। শুরু করছি আজকের ক্লাস। দেখো, আজকে আগের ক্লাসে আমরা 15 পর্যন্ত করেছিলাম, দীর্ঘ 15 পর্যন্ত। আজকের ক্লাসে আমরা দীর্ঘ 16 থেকে শুরু করব। দীর্ঘ 16 অঙ্ক। 16 অঙ্ক কি বলেছে দেখো। দীর্ঘ বলছে এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু, তিনটে বাহু, ওপরে রেখাংশের চিহ্ন আছে, রেখার চিহ্ন ওটা, আর যদি তার সঙ্গে তীর চিহ্নটা থাকে তখন ভেক্টর বোঝাচ্ছে। এখানে বাহুর মধ্যবিন্দু ডিইওএফ যদি ত্রিভুজ সমতলে পি যে কোনো একটি বিন্দু হয়, তবে প্রমাণ করো পি এ বি ভেক্টর, পিবি ভেক্টর, পিসি ভেক্টর ইজ ইকুয়াল টু পিডি পি পিএফ। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিভাবে প্রমাণ করব। এখানে প্রথমত বলেছে এবিসি একটি ত্রিভুজ যার তিনটে বাহু হচ্ছে বিসি সিএ ও এবি এর মধ্যবিন্দু বলা আছে। আমরা এবিসি ত্রিভুজটা অঙ্কন করছি, দেখো। আচ্ছা, চিত্রগুলো পেন্সিল অঙ্কন করবে, তাহলে অনেক ভালো হবে। এটা এ, এটা বি, এটা সি। এবিসি ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে। এবিসি ত্রিভুজ হলো। এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, তার মানে এটা ডি। সিএ আছে, সিএ বাহুর মধ্যবিন্দু বলা আছে ই, এটা ই। আর এর মধ্যবিন্দু এফ, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, এই হলো চিত্র, এই হলো চিত্র। এবার বলছে যদি ত্রিভুজ সমতলে পি যে কোনো একটি বিন্দু হয়, হ্যাঁ, তবে প্রমাণ করতে হবে, যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমরা প্রমাণ করতে হবে। পি এ ভেক্টর পি ভেক্টর প্লাস পিসি ভেক্টর ইজ ইকুয়াল টু পিডি ভেক্টর প্লাস পি ভেক্টর প্লাস পিএফ ভেক্টর। তাহলে এই সমতলে পি এখানে মনে করো কোনো একটা জায়গায়, বা এইখানে মনে করো পি যে কোনো একটি বিন্দু এলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে লিখবে, বলছে ধরা যাক এবিসি যে কোনো একটি ত্রিভুজ যার, ধরা যাক এ বি সি যে কোনো একটি ত্রিভুজ যার এবি বিসি ও সিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই ও এফ, ঠিক আছে, ডি ই ও এফ। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি বলছে পি যে কোনো একটি বিন্দু, ত্রিভুজ সমতলে পি যে কোনো একটি বিন্দু, ত্রিভুজ সমতলে পি যে কোনো একটি বিন্দু। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি পি বিন্দু সাপেক্ষে যে এ বি সি এর অবস্থান ভেক্টর এ বি সি ধরে নিচ্ছি। তাহলে পি বিন্দু সাপেক্ষে, পি যেহেতু বিন্দু বলা আছে, এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর, ঠিক আছে। দেখো, বোঝা গেল বিষয়টা। এবার আসছে আমাদের, এবার আমরা যেহেতু এই যে মধ্যবিন্দু বলেছে ডিএফ এর, ডিএফ যেহেতু মধ্যবিন্দু বলে দিয়েছে, তাহলে ডিইএফ এর অবস্থান ভেক্টর পেয়ে যাব, ঠিক আছে। অতএব অতএব ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তো এইটা হয়ে যাবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2, ঠিক আছে। এবার দেখো, এটা হচ্ছে ডি বিন্দু, ই বিন্দুর অবস্থান ভেক্টর, ই বিন্দুর অবস্থান ভেক্টর কত? ই হচ্ছে এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। এখানে আছে এফ বিন্দু আছে, তাহলে এফ বিন্দুর অবস্থান ভেক্টর কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে হচ্ছে এফ বিন্দুর অবস্থান ভেক্টর হয়ে যাচ্ছে, এটা সমান চিহ্ন হবে, এফ বিন্দুর অবস্থান ভেক্টর হয়ে যাচ্ছে, এফ হচ্ছে এ ও বি এর মধ্যবিন্দু, অবস্থান ভেক্টর হয়ে যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। এইটা হয়ে গেল এফ বিন্দুর অবস্থান ভেক্টর। এবার আমাদের বাম পক্ষ যেতে পারি, দেখো
এবার পিডি পিই পিএফ, তাহলে পিডি মানে যে এই পি বিন্দুর সাপেক্ষে, তার মানে পিডি ডি এর যেটা অবস্থান ভেক্টর সেটাই হবে, ঠিক আছে। আচ্ছা পিডি পি, আচ্ছা এখানে পি এর সাপেক্ষে যে, তাহলে এই যে পি এ ভেক্টরটা কত এখানে, অতএব দেখো আবার, অতএব পি এ ভেক্টর যেহেতু পি বিন্দু সাপেক্ষে, তাহলে পি এ ভেক্টর ইজ ইকুয়াল টু, যেহেতু পি বিন্দু সাপেক্ষে এ এর অবস্থান ভেক্টর, তার মানে পি বিন্দু সাপেক্ষে এ এর অবস্থান ভেক্টর আমরা এবিসি ধরে নিয়েছি, তার মানে এখানে হয়ে যাবে পি এ ভেক্টর কত হয়ে যাবে, পি এ ভেক্টর হয়ে যাচ্ছে, আমরা প্রত্যেকটা পি এ ভেক্টর পি বি বিন্দুর হয়ে যাচ্ছে বি ভেক্টর। আচ্ছা এটা বুঝতেই পারছো, পি সি ইজ ইকুয়াল টু সি ভেক্টর, তবু আমরা লিখে দিচ্ছি, ঠিক আছে। এবং এরপর হয়ে যাবে পি ডি, এইটা হয়ে যাচ্ছে এই এ বিন্দুর ডি বিন্দুর অবস্থান ভেক্টর যেটা, সেটা বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই টু। আচ্ছা পিই ভেক্টর, পিই হয়ে যাচ্ছে মানে ই বিন্দু যেটা হয়েছে এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই টু, আর পি এফ এইটা হচ্ছে এফ হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই টু। এইগুলো, এই মানগুলোকে জেনে রাখো, তারপর আমরা হিসাবটা করে দিচ্ছি ওখানে যেটা আসছে মানটা, ঠিক আছে। পিডি পিই আর পিএফ। এবার দেখো এখানটা একটু মুছছি আমরা, অতএব যে কোনো একটা পক্ষ ধরে আমরা অন্যটা প্রমাণ করতে পারবো, ঠিক আছে। বাম পক্ষ আর ডান পক্ষ, আমরা বাম পক্ষ প্রথমে দেখছি, অতএব বাম পক্ষ প্রমাণ যেহেতু করতে বলেছে, বাম পক্ষে কি বলেছে, বাম পক্ষে দেওয়া আছে দেখো পি এ পিবি পিসি, তাহলে পি এ ভেক্টর প্লাস পিবি প্লাস পিসি ইজ ইকুয়াল টু পি এ ভেক্টর মানে এ ভেক্টর প্লাস পিবি বি ভেক্টর পিসি সি ভেক্টর। এইটা ডান পক্ষ দেখো, ডান পক্ষ আছে পিডি পিই ও পিএফ, তাই তো, পিডি পিই পিএফ। এটা হচ্ছে পিডি ভেক্টর প্লাস পিই ভেক্টর প্লাস পিএফ ভেক্টর। পিডি কত, এইটা বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই টু, প্লাস পি কত এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই টু, পিএফ কত এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই টু, ঠিক আছে। এই তিনটা মান। এবার দেখো ইজ ইকুয়াল টু টু লসাগু, এখানে এটা বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এখানে হয়ে যাচ্ছে দুটো এ ভেক্টর, টু এ ভেক্টর টু বি ভেক্টর টু সি ভেক্টর বাই টু, প্রত্যেকটাকে দুই দিয়ে ভাগ করলে এটা হয়ে যাচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, ঠিক আছে। এবার দেখো অতএব তাহলে দুটো মান সমান এলো, আমরা লিখে দিতে পারি বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। দেখো প্রমাণ হয়ে গেল, কত সহজ প্রমাণ। 16 প্রমাণটা হয়ে গেল, দেখে নাও। এবার আমরা 17 দিকে যাব, 17, ঠিক আছে। যে সমস্ত আমাদের আমরা সমাধান করছি, যে কোনো কিছু ডাউট থাকলে যদি বুঝতে না পারে থাকো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। সেগুলো আমরা পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। এবার দেখো 17 দাগের কি বলছে দেখো, 17 দাগের বলেছে যে এবি রেখাংশের মধ্যবিন্দু সি, এবি রেখাংশের মধ্যবিন্দু সি, আচ্ছা, এবং ও যে কোনো বিন্দু এবি এর উপর অবস্থিত নয়, ও যে কোনো বিন্দু যেটা এবি, ও যে কোনো বিন্দু এবি এর উপর অবস্থিত নয়, আচ্ছা এবি এর উপর অবস্থিত নয়, এরকম হলে প্রমাণ করতে হবে ও এ প্লাস ও বি ইজ ইকুয়াল টু 2OC। আমরা ধরে নিচ্ছি এইটা এবি রেখাংশ, আমরা এইখানে একটা বিন্দু ও নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা এবি রেখাংশ মনে করলাম, একটা বিন্দু নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যদি এবার এইটা যোগ করে দিই, এটা এ বি, ঠিক আছে, এটা এবি হলো। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরা যাক এবি রেখাংশের মধ্যবিন্দু আছে, সি হচ্ছে এবি রেখাংশের মধ্যবিন্দু, এটা মাঝের বিন্দু সি, এটা মাঝের বিন্দু সি, এটাও আমরা যোগ করে দিচ্ছি এবি রেখাংশের মধ্যবিন্দু সি। আচ্ছা ধরা যাক, সেটাই লিখবো আমরা, ধরা যাক এবি রেখাংশের
মধ্যবিন্দু সি, ধরা যাক এবি রেখাংশের মধ্যবিন্দু সি। আচ্ছা, ও বিন্দু এবি এর বাইরে অবস্থিত। ও বিন্দু এবি এর উপর অবস্থিত নয়। ও বিন্দু এবি, এটা রেখাংশের চিহ্ন, এবি এর উপর অবস্থিত নয়। ঠিক আছে, ও বিন্দু এবি এর উপর অবস্থিত নয়, বোঝা গেল? এবার দেখো, তাহলে এখানে আমরা এটা এইরকম হবে চিত্রটা। এটা যেটা প্রমাণ করতে হবে যে ও এ ভেক্টর প্লাস ও বি ভেক্টর ইকুয়াল টু ও সি ভেক্টর। তাহলে ত্রিভুজ এ ও বি থেকে পাচ্ছি, ত্রিভুজ ও এ সি থেকে পাচ্ছি ত্রিভুজ, বা এ ও সি থেকে পাই, এ ও সি থেকে পাই ত্রিভুজ এ ও সি, এ ও সি থেকে পাই ও এ প্লাস এসি। এটা লিখতে পারি যে ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর ইজ ইকুয়াল টু ওসি ভেক্টর। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে ও এ প্লাস এসি ইজ ইকুয়াল টু ওসি ভেক্টর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আমরা যেহেতু এটা পাচ্ছি ও এ প্লাস এসি ইজ ইকুয়াল টু ওসি, আর ত্রিভুজ বিওসি থেকে আমরা কি পাবো একই রকম ভাবে, এবং ত্রিভুজ বিওসি থেকে পাই, বিওসি থেকে আমরা কি পাবো দেখো, বিওসি থেকে পাচ্ছি বিওসি থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ওসি প্লাস সিবি। এটা এইদিকে আসছে, তো এটা এইরকম হচ্ছে যেহেতু, যে ওসি প্লাস সিবি ভেক্টর ইজ ইকুয়াল টু ওবি ভেক্টর। ঠিক আছে, এবার আমরা বাম পক্ষে যাব। বাম পক্ষ কি বলেছে দেখো, বলেছে ও এ ভেক্টর প্লাস ওবি ভেক্টর টু ওসি। অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু, এটা একদমই ছোট্ট প্রমাণ। দেখো বাম পক্ষ কি কি আছে, বাম পক্ষে বাম পক্ষ ধরে প্রমাণ করবো। যে কোনো প্রমাণ ধরে দিলে সবসময় যে কোনো প্রমাণের ক্ষেত্রে বাম পক্ষ ধরে প্রমাণ করার চেষ্টা করবে। ঠিক আছে, ও এ ভেক্টর প্লাস ওবি ভেক্টর, ও এ আমরা এখান থেকে পেতে পারি ও এ, এটা হয়ে যাচ্ছে ও সি মাইনাস এসি প্লাস ওবি ভেক্টর, ওবির মানে এইটা ওসি প্লাস সিবি। ঠিক আছে, ওসি প্লাস সিবি হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো এই যে ওসি প্লাস ওসি টু ওসি ভেক্টর হয়ে যাচ্ছে, প্লাস এটা সিবি মাইনাস এসি, এই যে সিবি মাইনাস এসি। আচ্ছা, এইটা তাও আবার মধ্যবিন্দু, সিবি এসি দুটোরই অভিমুখটা একই দিকে। তাহলে যেহেতু মধ্যবিন্দু সমান, তো তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, দুটো যেহেতু মধ্যবিন্দু, তাহলে টু ওসি ভেক্টর হয়ে যাচ্ছে। এখানে ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু এখানে ব্র্যাকেট এই দুটো, এই যে সিবি ভেক্টর আর এসি ভেক্টর এটা সমান, কারণ সি এবি এর মধ্যবিন্দু বলা আছে, এই যে এবি রেখাংশের মধ্যবিন্দু সি এখানে বলা আছে। তাহলে যেহেতু, তাহলে এই দুটো সমান, এটা কেটে গিয়ে জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, জিরো ভেক্টর এইটা, যেহেতু এটা তাহলে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, দেখো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। দেখো সতেরো হলো, এবার দেখো 17 হয়ে গেল, 18-এ যাবো আমরা। 18 একদম সহজ প্রমাণ ছিল। এবার দেখি 18টা কি বলেছে। 18 বলে দিয়েছে এবিসি ত্রিভুজের অভ্যন্তরে, এবিসি ত্রিভুজের অভ্যন্তরে জি একটি বিন্দু, যদি জি এ ভেক্টর প্লাস জিবি ভেক্টর প্লাস জিসি ভেক্টর ইজ ইকুয়াল টু ও ভেক্টর হয়, তবে প্রমাণ করো যে জি বিন্দু এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র আছে। ভর কেন্দ্র প্রমাণ করতে হবে। আচ্ছা, এইখানে আমরা ত্রিভুজটা অঙ্কন করছি। এটা এ বি সি, মনে করো এখানে জি বিন্দু। ঠিক আছে, এটা যদি জি বিন্দু হয়ে থাকে তাহলে ভর কেন্দ্র হলো এটা আমরা যোগ করব, এটা আমাদের লাগবে। এইটা তোমরা স্কেল পেন্সিল ধরে চিত্র অঙ্কন করবে, প্রত্যেকটা চিত্র স্কেল পেন্সিল ধরে অঙ্কন করবে। ঠিক আছে, এটা মনে করো জি। আচ্ছা,
তাহলে ধরা যাক এখানে কি ধরবো আমরা, ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে জি যে কোনো একটি বিন্দু, ঠিক আছে। ধরা যাক জি বিন্দু, আমরা জিটাকে মূল বিন্দু হিসেবে ভাবতে পারি। ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে জি একটি বিন্দু, এটা হচ্ছে 18টা। ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে জি যে কোনো একটি বিন্দু, ত্রিভুজ এবিসি এর অভ্যন্তরে জি যে কোনো একটি বিন্দু, ঠিক আছে। এবার ধরা যাক জি মূলবিন্দু সাপেক্ষে আচ্ছা আমরা ধরে নিচ্ছি মূলবিন্দু সাপেক্ষে জি এর অবস্থান ভেক্টর একটা ধরে নেব, আর এবিসি এর একটা অবস্থান ভেক্টর ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি, ধরি মূলবিন্দু সাপেক্ষে, ধরি মূলবিন্দু সাপেক্ষে জি এর অবস্থান ভেক্টর পি, ঠিক আছে। এবং সেই মূলবিন্দু সাপেক্ষেই এবিসি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এবং এ বি ও সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর, ঠিক আছে। এটা আমরা ধরে নিলাম। দেখো প্রসেসটা, এবার দেখো এখানে বলেছে যদি একটা রিলেশন দিয়ে দিয়েছে জি এ জিবি জিসি, এটা দিয়ে দিয়েছে, এটা সমান 0 হয়, তাহলে প্রমাণ করতে বলেছে জি বিন্দু এবিসি এর ভরকেন্দ্র। তাহলে এখান থেকে এখানে প্রথমত বের করতে পারবে, অতএব যেহেতু এখানে জি এ সমান কত, অতএব জি এ ভেক্টর সমান জি এ, তার মানে এ ভেক্টর মাইনাস এর পি ধরেছি পি ভেক্টর, এইটা হবে জি বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস পি ভেক্টর। আচ্ছা জি সি ভেক্টর, সি বড় সি, এটা হচ্ছে স্মল সি ভেক্টর মাইনাস পি ভেক্টর। তাহলে জি এ জিবি জিসি এটা বেরিয়ে গেল, ঠিক আছে। জি এ জিবি জিসি বেরিয়ে গেল। এবার দেখো বাম পক্ষে, এবার আমরা বাম পক্ষ ধরে প্রমাণ করব যে জি ভরকেন্দ্র প্রমাণ করতে হবে। ভরকেন্দ্র কখন প্রমাণ করতে হবে, ভরকেন্দ্র মানে এদের শীর্ষবিন্দু যদি x1 যদি x1 x2 x1 একটা স্থান x1 y1 x2 y2 এবং x3 y3 এই তিনটে স্থানাঙ্ক হয়, x1 y1 x2 y2 x3 y3, জি এর স্থানাঙ্ক কত হবে, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এক্ষেত্রে একটাই আছে এ ভেক্টর, এখানে এর অবস্থান ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। তার মানে আমরা যদি এর অবস্থান ভেক্টর প্রমাণ করতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 3, তখন এটা ভরকেন্দ্র আমরা প্রমাণ করতে পারবো, তাহলে বলতে পারবো যে প্রমাণিত, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এইখানে যে প্রমাণ করতে বলেছে জি এবিসি এর ত্রিভুজের ভরকেন্দ্র। এবার যেটা প্রদত্ত যেটা দেওয়া আছে জি এ ভেক্টর প্লাস জি বি ভেক্টর প্লাস জি সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, 0 দেওয়া আছে, তো এটা দেওয়া আছে 0 ভেক্টর, তাহলে এটা ভেক্টর, ঠিক আছে। তাহলে অতএব এইটা হচ্ছে এ ভেক্টর মাইনাস পি ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস পি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস পি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। আচ্ছা অতএব এই একটা দুটো তিনটে পি ওদিকে গেলে 3p ভেক্টর হয়ে যাচ্ছে। 3p ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, অতএব পি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 3, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে ভরকেন্দ্র হওয়ার কন্ডিশন। অতএব জি বিন্দু এবিসি এর ভরকেন্দ্র, মানে এই যে জি এর অবস্থান ভেক্টর যেটা পি, সেটার মানটা আমরা বের করলাম। এটা হচ্ছে এই যে এ প্লাস বি প্লাস এইটা তো ভরকেন্দ্রের ফর্মুলা, অতএব জি বিন্দু ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র, ঠিক আছে। অতএব জি বিন্দু ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র, একদমই সহজ প্রমাণ ছিল। দেখো জি বিন্দু ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র, একদমই সহজ প্রমাণ ছিল, ঠিক আছে। প্রসেসটা দেখে নাও। এবার দেখো আমরা এটা 18 অঙ্ক হয়ে গেল, 19-এর অঙ্কে যাব। 19-এর অঙ্কে যাব, দেখো 18 কমপ্লিট, এবার 19-এর অঙ্কে যাব।
19 কি বলেছে দেখো, এখানে বলছে এবিসিডি সামান্তরিকের কর্ণ দুটি ই বিন্দুতে ছেদ করে। এবিসিডি সামান্তরিকের দুটি কর্ণ ই বিন্দুতে ছেদ করেছে। কোন অনির্দিষ্ট মূলবিন্দু ও সাপেক্ষে সামান্তরিকের শীর্ষবিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইজ ইকুয়াল টু 4OE দেখাতে হবে। ঠিক আছে, 4OE। এখানে ইটা কি বলে দিয়েছে, কর্ণ দুটো ই বিন্দুতে ছেদ করে। আচ্ছা, আমরা সামান্তরিকের চিত্রটা অঙ্কন করছি। দেখো, মনে করো এরকম একটা সামান্তরিক আছে, এরকম একটা অঙ্কন করবে, পেন্সিল ও স্কেল ধরে একটা সামান্তরিক অঙ্কন করবে। এটা মনে করো একটা সামান্তরিক যেটা এ বি সি ডি। ঠিক আছে, এর কর্ণ দুটি ই বিন্দুতে ছেদ করছে। এই একটা কর্ণ, এটা ই বিন্দু। ঠিক আছে, ধরা যাক এ বি সি ডি সামান্তরিকের কর্ণ দুটি ই বিন্দুতে ছেদ করেছে। ধরা যাক এ বি সি ডি সামান্তরিকের কর্ণ দুটি ই বিন্দুতে ছেদ করেছে। ধরা যাক এবিসিডি সামান্তরিকের কর্ণ দুটি ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে বলছে ও বিন্দু সাপেক্ষে, অনির্দিষ্ট মূলবিন্দু ও সাপেক্ষে অনির্দিষ্ট মূলবিন্দু ও সাপেক্ষে এ বি সি এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর। ঠিক আছে, এইটা। আচ্ছা, তাহলে দেখো ই যেহেতু, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, ও সাপেক্ষে, তাহলে ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু, যদি আমরা এটা বলি তার মানে অতএব ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর, ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু স্মল বি ভেক্টর, ও সি ভেক্টর ইজ ইকুয়াল টু স্মল সি ভেক্টর, আর ও ডি ভেক্টর ইজ ইকুয়াল টু স্মল ডি ভেক্টর। ঠিক আছে, এইটা আসছে। এবার দেখো এগুলো এলো। আচ্ছা, এবার ই এর অবস্থান ভেক্টর, এটা আমরা দুভাবে নির্ণয় করতে পারবো। আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ই এর একদিক থেকে অবস্থান ভেক্টর, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ই এখানে ই এসি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু, যেহেতু এসি এর মধ্যবিন্দু বা এটা না হলে অতএব ই এর অবস্থান ভেক্টর একবারে লিখে দিচ্ছি। ই এর অবস্থান ভেক্টর, ই এর অবস্থান ভেক্টর একবার যখন এসি সাপেক্ষে নির্ণয় করব, এটা হয়ে যাবে এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। আবার অন্যভাবে ই এর অবস্থান ভেক্টর এবং অবস্থান ভেক্টর যখন আমরা বিডি সাপেক্ষে নির্ণয় করব, তখন হয়ে যাবে এটা বি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2। বিডি সাপেক্ষে যখন নির্ণয় করছি, বি ভেক্টর প্লাস ডি ভেক্টর এদের মধ্যবিন্দু যেহেতু। ঠিক আছে, তাহলে এই দুটোই তো ই এর অবস্থান ভেক্টর, তাহলে দুটো মান নিশ্চয়ই সমান হবে। ঠিক আছে, দুটো মান নিশ্চয়ই সমান। এবার দেখো যদি এই দুটো ওই কে যোগ করি, তাহলে ই এর অবস্থান ভেক্টর, এটা ই এর অবস্থান ভেক্টর মানে ওই, এখানে ওই লিখে দিলে ভালো হতো। অবস্থান ভেক্টর ওই আমরা লিখে দিচ্ছি, ওই ভেক্টর ইজ ইকুয়াল টু এইটা, কমা দিয়ে ওই ভেক্টর ইজ ইকুয়াল টু এইটা। ঠিক আছে, আচ্ছা, এবার এই দুটো ওই কে যদি যোগ করে দিই, অতএব ওই ভেক্টর প্লাস ওই ভেক্টর, দুটো একই থেকে মান নেবো না, দুটো থেকে মান নেবো। একবার এইটার মানটা, একবার এইটার মানটা পুট করছে। এইটা হয়ে যাচ্ছে এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 প্লাস এখানে হয়ে যাচ্ছে বি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 ওই ভেক্টর ইজ ইকুয়াল টু 2 লসাগু এ ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। ঠিক আছে, এবার দেখো যদি আমরা কোনাকুনি গুণ করে দিই আর এটাকে এ সি বি ডি কে যদি সাজিয়ে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে, যদি কোনাকুনি গুণ করে দিই, অতএব এ ভেক্টর প্লাস বিটাকে আগে লিখছি, বি ভেক্টর একই ব্যাপার, সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইজ ইকুয়াল টু 4OE ভেক্টর। ঠিক আছে, এইটা আসছে দেখো 4OE ভেক্টর।
ঠিক আছে, 4 ভেক্টর আসছে। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, এখানে প্রমাণিত হয়ে গেল। এটাই প্রমাণ করতে বলেছিল, 19-এর প্রমাণ হয়ে গেল। দেখো এবার কেবলমাত্র বাকি আছে 20-র প্রমাণ। আমরা যাবো 20-র প্রমাণ, প্রসেসটা দেখে নাও। 20 অঙ্কে যাব। এবার দেখো নেক্সট 20 দীর্ঘ যেটা লাস্ট অঙ্ক আছে, সেই লাস্ট অঙ্কে যাচ্ছে। টোয়েন্টি কি বলেছে দেখো, বলেছে ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো কোনো ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তার সমান্তরাল বাহু দুটির সমান্তরাল এবং তাদের সমষ্টির অর্ধেকের সমানের সহজ প্রমাণ। এটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু, এই দুটো হচ্ছে তির্যক বাহু। ঠিক আছে, এই দুটো সমান্তরাল, এই দুটো তির্যক। আমরা নামকরণ করছি। দেখো এটা হচ্ছে এ, এটা মনে করো বি, এটা মনে করো সি, এটা মনে করো ডি, এটা মনে করো ই, আর এটা মনে করো এফ। ঠিক আছে, কোন ট্রাপিজিয়ামের প্রমাণ করো তির্যক বাহু দুটির মধ্যবিন্দু, তাহলে এডি এর মধ্যবিন্দু ই, এসি বিসি এর মধ্যবিন্দু এফ। এটাকে আমরা যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এইরকম হলো। এবার দেখো তির্যক বাহু দুটি আমরা ধরছি, ধরা যাক এবিসিডি ট্রাপিজিয়াম, যার যার মূলবিন্দু সাপেক্ষে, ধরা যাক এবিসিডি ট্রাপিজিয়ামের, ধরা যাক এবিসিডি ট্রাপিজিয়াম, এবিসিডি একটি ট্রাপিজিয়াম। ও মূলবিন্দু সাপেক্ষে বা অনির্দিষ্ট মূলবিন্দু বলতে পারো, ও মূলবিন্দু সাপেক্ষে এ বি সি ও ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ও ডি ভেক্টর। ঠিক আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ও ডি ভেক্টর। আচ্ছা, তাহলে এখানে কি হয়ে যাবে, ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর, ও বি ভেক্টর, বি ভেক্টর, ও সি ভেক্টর, সি ভেক্টর এবং ও ডি ভেক্টর ইজ ইকুয়াল টু ডি ভেক্টর। ঠিক আছে, এইটা আসছে। দেখো এবার দেখো এখানে বলে দিয়েছে এডি এর মধ্যবিন্দু ই আর বিসি এর মধ্যবিন্দু এফ, তাই তো? এডি এর মধ্যবিন্দু ই, তাহলে এখানে মধ্যবিন্দু এখানে বলা নেই, এডি এর মধ্যবিন্দু এফ, তাই তো? এডি ও বিসি এর মধ্যবিন্দু ইউ এফ। তাহলে আমরা একবারে ইও এফ, এখানে মধ্যবিন্দু যেহেতু উল্লেখ করা নেই, এই বিন্দুর অবস্থান ভেক্টর এডি এর মধ্যবিন্দু ই, তাই তো? তাহলে এইটা হচ্ছে ও ই ভেক্টর কত হবে, এটা হবে এ ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2 যেহেতু মধ্যবিন্দু। আচ্ছা, বিসি, বিসি এর মধ্যবিন্দু এফ, তাহলে ও এফ এই ভেক্টরটা কত হবে, এটা হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। ঠিক আছে, আচ্ছা, যেগুলো আমাদের বের করার হয়ে গেল। এবার দেখো আমরা যদি ইএফটা নির্ণয় করি, ইএফ ভেক্টর, অতএব ইএফ সমান ও এফ মাইনাস ও ই। ঠিক আছে, ও এফ সমান কত, এইটা বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 মাইনাস এ ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2, এইটা আসছে। ঠিক আছে, তাহলে হাফটা যদি আমরা বাইরে নিয়ে নিই, কি হচ্ছে দেখো, ইজ ইকুয়াল টু হাফ যদি বাইরে নিয়ে নিই, এটা হয়ে যাচ্ছে যে বি মাইনাস এ আমরা করে নিতে পারি, এটা মানেটা হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর হবে। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই, হাফ ইন্টু এটা হয়ে যাচ্ছে বি ভেক্টর মাইনাস
এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। ঠিক আছে, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। এইটার মানে কি? এইটা মানে হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু, এখানে একটা দিয়ে দিচ্ছি দেখো, এখানে হয়ে যাচ্ছে হাফ ইন্টু, এটা হয়ে যাচ্ছে হাফ, এই যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা হয়ে যাচ্ছে এ বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে সি মাইনাস ডি। সি মাইনাস ডি মানে এটা হচ্ছে যে সি মাইনাস ডি, সিটা আগে যেহেতু, এটা হয়ে যাবে ডিসি ভেক্টর, তাই তো? এটা হয়ে যাচ্ছে ডিসি ভেক্টর, ডিসি ভেক্টর হয়ে যাচ্ছে। এখানে ইএফ এর মানটা নির্ণয় হয়ে গেল, ইএফ এর মানটা নির্ণয় হয়ে গেল। এবার দেখো এখানে কি আছে, এবি আর ডিসি সমান্তরাল বলে দিয়েছে। এবি আর ডিসি সমান্তরাল, আমরা জানি ট্রাপিজমের ক্ষেত্রে সমান্তরাল। তাহলে আমরা নিতে পারি যে এই যে আমরা ধরে নিতে পারি যেহেতু যেহেতু এবি সমান্তরাল ডিসি, যেহেতু এবি সমান্তরাল ডিসি, আমরা এই যে ডিসি ইজ ইকুয়াল টু ল্যামডা এবি বা এবি ইজ ইকুয়াল টু ল্যামডা ডিসি, ল্যামডা যদি একটা স্কেলার হয় আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে ধরি ডিসি ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা এবি ভেক্টর, ল্যামডা স্কেলার, এটা একটা স্কেলার ধরে নিলাম, ল্যামডা একটি স্কেলার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হাফ এবি ভেক্টর প্লাস এটা ল্যামডা এবি ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ, কি হয়ে যাচ্ছে 1 প্লাস ল্যামডা কমনে চলে যাচ্ছে ইন্টু এবি ভেক্টর, তাই তো? এটা হাফ 1 প্লাস ল্যামডা এবি ভেক্টর, এইটা এলো দেখো। এখান থেকে ইএফ এর মানটা নির্ণয় হলো। ঠিক আছে, ইএফ এর মানটা নির্ণয় হলো। এবার ইএফ এর মানটা আসছে যেটা এবি, এই যে এবির সঙ্গে একটা স্কেলার ইন্টু এবি, তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে এবি সমান্তরাল ইএফ, তাহলে ডিসি সমান্তরাল ইএফ, তার মানে এদের সঙ্গে সমান্তরাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সমান্তরাল, বাহু দুটো সমান্তরাল হয়ে যাচ্ছে। অতএব আমরা এখানটা একটু মুছছি দেখো, সহজেই হয়ে যাচ্ছে যেটা। অতএব ইএফ সমান্তরাল এবি, যেহেতু একটা স্কেলার ইন্টু এবি, ইএফ এর মানটা, এই যে ইএফ এর মানটা আসছে, এখানে ইএফ লিখেছিলাম আমরা। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি আবারও ই এফ ভেক্টর, এটা স্কেলার ইন্টু এবি, তাহলে এটা সমান্তরাল আমরা অনায়াসে বলতে পারি। ঠিক আছে, আবার যেহেতু এবি সমান্তরাল ডিসি, অতএব ইএফ সমান্তরাল ডিসি অবশ্যই। এবার দেখো, এবার বলছে মানের অর্ধেক, এবার দুটোর সঙ্গে সমান্তরাল প্রমাণ হলো যে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা সমান্তরাল বাহু দুটির সঙ্গে সমান্তরাল। ঠিক আছে, মানে এই রেখাটা এর সঙ্গেও সমান্তরাল, এর সঙ্গেও সমান্তরাল, এটা প্রমাণ হলো। এই যে ডিএফ সমান্তরাল এবি লিখেছি, ইএফ সমান্তরাল ডিসি লিখেছি, উভয়ের সঙ্গে সমান্তরাল প্রমাণ হয়ে গেল। এবার বলেছে আর একটা দেখাতে যে এদের মানটা, ইএফ এর মানটা এদের অর্ধেক। অতএব ইএফ এটা কত দেখাই, এটা হয়ে যাচ্ছে এখানে হাফ ইন্টু 1 প্লাস ল্যামডা এবি হয়ে যাবে, এটা যেহেতু স্কেলার এটার বাইরেই হয়ে যাবে, এটা লিখে হাফ 1 প্লাস ল্যামডা এবি ইজ ইকুয়াল টু, এটা যেহেতু স্কেলার এটাই নিয়ে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে এবি। দেখো তাহলে এটা যেহেতু 1 প্লাস ল্যামডা একটা স্কেলার থাকছে, তাহলে আমরা এটাকে যদি সেপারেট করি কি আসছে, এই যে হাফ 1 এর সঙ্গে গুণ করলে এবি ভেক্টর হয়ে যাচ্ছে, প্লাস হাফ এই যে ল্যামডা ইন্টু এবি ভেক্টর, এটা হয়ে যাচ্ছে। তাহলে ডিসি ইজ ইকুয়াল টু ছিল ল্যামডা এবি, ল্যামডাটাকে আমরা ভেতরে নিয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে হাফ এবি ভেক্টর প্লাস হাফ, এটা একই ব্যাপার, ল্যামডা এবি ভেক্টর, ল্যামডা স্কেলার, তাহলে হাফ এবি ভেক্টর প্লাস হাফ ডিসি ভেক্টর, এই যে এই মানটা এখানে পুট করছি। ঠিক আছে, এবার যদি আমরা হাফ কমন নেই, হাফ এবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর। ঠিক আছে, এইটা আসলে দেখো হাফ এবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর। অতএব তাহলে স্টেটমেন্ট কি লিখে দেবে, দেখো এদের মানের সমষ্টির অর্ধেক হয়ে গেল, তাদের মানের সমষ্টির অর্ধেক যে ইএফ এর মানটা, তাহলে অ্যান্সারটা লিখবে
অ্যান্সারটা কি লিখবে? অতএব মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, অতএব ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তার সমান্তরাল বাহু দুটির সমান্তরাল। অতএব ট্রাপিজিয়ামের, শেষে উত্তরটা লিখবে, তির্যক বাহু দুটির মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, মধ্যবিন্দু সংযোজক সরলরেখা, ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তার সমান্তরাল বাহু দুটির সমান্তরাল, তার সমান্তরাল বাহু দুটির সমান্তরাল এবং তাদের মানের সমষ্টির অর্ধেক, তাই তো, এবং তাদের মানের সমষ্টির অর্ধেক। দেখো, এর সাথে সাথে আমাদের প্রমাণ কমপ্লিট হলো। ঠিক আছে, যে দীর্ঘর 20 পর্যন্ত প্রমাণ ছিল, 20টা কমপ্লিট হলো, এবং 20 সাথে সাথে প্রশ্নমালা 1 কমপ্লিট হলো। ঠিক আছে, প্রশ্নমালা 1 কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, দুটি ভেক্টরের গুণ শুরু করব। ঠিক আছে, ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে তোমরা প্লেলিস্টে গিয়ে তার সমাধান করতে পারবে। যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো কমেন্ট অবশ্যই জানাতে পারো, আমরা সেগুলো সলভ করে করে দিতে থাকবো। ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আজকের মতো এখানেই স্টপ করছি। পরবর্তী ক্লাসে আমরা দুটি ভেক্টরের গুণ নতুন চ্যাপ্টার স্টার্ট করবো। প্রথমে থিওরি এবং তারপর প্রবলেম সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।